প্রতিশোধ যদি নিতেই হয় তাহলে পাবলিকলি প্রতিশোধ নাও, প্রাইভেটলি নয়। ইয়েস, আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি অফ রিভেঞ্জ বাই ফ্রান্সিস বেকন। তো স্যার ফ্রান্সিস বেকনের লেখা দারুণ একটি প্রবন্ধ অফ রিভেঞ্জ। অ্যাকচুয়ালি ওনার প্রত্যেকটা রাইটিংই অনেক সুন্দর, ওয়ান্ডারফুল, এবং প্রত্যেকটা রাইটিং অনেক দারুণ তথ্য দিয়ে থাকে। এবং সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, বেকন সে আজ থেকে 400 বছর আগে লিখেছেন, বাট ওনার লেখাগুলো আজও আমাদের কাছে সত্য বলে প্রমাণিত হয়, এবং উনি যে প্রেক্ষাপটগুলো বিশ্লেষণ করে গেছেন সেগুলো আজও যৌক্তিক। তো দেখো যে অফ রিভেঞ্জ, আচ্ছা রিভেঞ্জ মানে কি? প্রতিশোধ নেওয়া। তো বেকন বলছে যে প্রতিশোধ যদি তোমাকে নিতেই হয় তুমি কিভাবে প্রতিশোধ নিবা, বা অ্যাকচুয়ালি প্রতিশোধ নেওয়া যাবে কি না, নিলে কোন সিস্টেমে নিব, সেই নিয়েই আজকের টেক্সটটি, রাইট? তো ফার্স্টে রাইটার বলছেন যে ওয়াইল্ড জাস্টিস। কাকে? রিভেঞ্জকে। ওকে, রিভেঞ্জকে বলা হচ্ছে যে রিভেঞ্জ কি একটা ওয়াইল্ড জাস্টিস। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে আমি অনেক ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নোট ডাউন করে রাখছি, তোমরা সেই পয়েন্টগুলোর আকারে কিন্তু পরীক্ষায় কী করতে পারো, লিখে একটা ভালো নম্বর ক্যারি করতে পারো। তো দেখো যে অফ রিভেঞ্জকেও বা রিভেঞ্জকে বলছেন যে এটা একটা ওয়াইল্ড জাস্টিস। ওয়াইল্ড মানে কি? বন্য। তো দেখো তুমি প্রতিশোধ নিবা, সাপোজ তোমাকে কেউ একটা কোনো ক্ষতি করেছে, মেরেছে, বা তোমার হচ্ছে গিয়ে জমি জমা নিয়ে নিয়েছে, বা কোনো একটা কিছু তোমার ক্ষতি করেছে। এবার তুমি কি চাও? তার প্রতিশোধ নিতে চাও, তাই না? তো এখানে প্রতিশোধ নেওয়াকে রাইটার ওয়াইল্ড জাস্টিস বলছে কেন? রাইট, ওয়াইল্ডে যে মানে তোমার বনে যে ওয়াইল্ডরা থাকে, বন্য পশুরা থাকে, তাদেরকে কিন্তু কোনো জ্ঞান থাকে না, এবং তারা মানে কোনো বিচার বিবেচনা ছাড়াই কি করে, যে কোনো প্রতিশোধ নিয়ে থাকে। তুমিও যদি তোমার একজন কেউ ক্ষতি করেইছে, তুমিও যদি তার দ্বিগুণ ক্ষতি করতে চাও, তার প্রতিশোধ নিতে চাও, এটাকে রাইটার ওয়াইল্ড জাস্টিস বলছে। তাহলে মানুষ এবং প্রাণীর মধ্যে তো কোনো পার্থক্য থাকলো না, কারণ ওয়াইল্ডে যারা আছে বন্য পশু পাখি তারা তো কিছু বোঝে না, তাদের তো বিবেক বিবেচনা নেই। আরেকটা জিনিস হচ্ছে, আমরা আমাদের যদি সিভিলাইজেশনটাকে অনেক বেশি সভ্য করতে চাই, তাহলে কি করতে হবে? কিছু যে বন্য জিনিস রয়েছে বা অসাধু জিনিস রয়েছে সেগুলো আমাদের উপরে ফেলতে হবে। তো রিভেঞ্জ, প্রতিশোধ নেওয়াটা তো একটা ভালো কাজ না, তাই না? তাহলে আমাদের সিভিল সমাজে কি হয় না, এটা থাকতে পারে না। তো এই দিক থেকে রাইটার এটাকে কি বলেছেন? ওয়াইল্ড জাস্টিস। ওকে, এবার দেন দেখো রাইটার বলছেন যে তুমি যে প্রতিশোধ নিবাই না তা না, নাও বাট হেল্প অফ ল। তোমার কেউ সম্পদ দখল করে নিয়েছে বা তোমাকে মেরেছে, তুমি তার প্রতিশোধটা কীভাবে নিবা? আইনের আশ্রয় নিয়ে। কারণ আইন কি করে না, অপরাধকে কখনোই প্রশ্রয় দেয় না। আবার আইন বলে না যে তুমি প্রতিশোধ নিয়ে নাও, তোমাকে রিভেঞ্জ নেওয়ারও রাইট আইন দেয়নি। তাহলে তুমি যদি প্রতিশোধ নিতেই চাও তাহলে কিভাবে নিবা? উইথ দ্য হেল্প অফ ল, তুমি আইনের আশ্রয় নাও। এখানে কিন্তু তুমি বেকনকে বলতে পারো না যে স্যার ফ্রান্সিস বেকন আমাদের রিভেঞ্জ একেবারে নিষেধ করেছে, তাহলে কেউ আমাকে মারবে আর আমি চুপ করে বসে বসে সহ্য করব। অ্যাকচুয়ালি তারা উনি কি বলেছেন দেখো, দারুণ কথা, যে হেল্প অফ ল, তোমরা লয়ের আশ্রয় নাও, আইন তোমাকে সেটার সমাধান দিবে। এবং উনি আরেকটা জিনিস বলেছেন কি জানো, যারা ওয়াইজ মেন, জ্ঞানী মানুষ, তারা কখনো রিভেঞ্জ নেয় না, কারণ যে ঘটনাটা ঘটে গেছে সেটা তো পাস্ট। এবং যারা জ্ঞানী মানুষ তাদের পাস্ট নিয়ে ভাবার এত সময় নেই, তাদের বর্তমান এবং নেক্সট ফিউচারে তারা কী করবে এগুলো নিয়েই তারা ভাবে। এবং তুমি রিভেঞ্জ অবশ্যই নিতে পারো, আরও কীভাবে লজিক্যালি নিবা আমরা কিন্তু ওয়ান বাই ওয়ান আসতেছি, এবং পুরো টেক্সটটাই যদি তুমি না এখানে ফলো করো তাহলে বুঝবা না। তাহলে এবার রাইটার বলছেন যে প্রাইভেট রিভেঞ্জ ইজ ইউজলেস। প্রাইভেট রিভেঞ্জটা কী জিনিস? এই যে তুমি মনে করো আমার কোনো একটা ক্ষতি করেছে, বা আমি তোমার একটা কোনো ক্ষতি করেছি, এগুলোকে বলে প্রাইভেট রিভেঞ্জ। আর পাবলিক রিভেঞ্জ কি? যেগুলো হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ের ব্যবসা, সেটা একেবারে লাস্টে আমরা আসবো। তো প্রাইভেট রিভেঞ্জ নেওয়াটা একেবারেই ইউজলেস, এবং এটাকে রাইটার উইচ বা ডাইনির সঙ্গে তুলনা করেছে। যে তুমি যদি মানে একজন ব্যক্তি তোমার ক্ষতি করেছে এবং তুমি তার যখন ক্ষতি করতে যাবা তখন এটাকে তোমাকে ডাইনি সমতুল্য, মানে তুমি একটা মানুষ না, এবং এটা অ্যাকচুয়ালি ইউজলেস, এটা কোনো কাজেও আসে না। কিভাবে আসে না দেখো, তো এখানে বলছে যে রিভেঞ্জ বিগেটস অ্যানাদার রিভেঞ্জ, যে একটা রিভেঞ্জ আরেকটা রিভেঞ্জের জন্ম দেয়, তাই না?
তুমি যদি একটা প্রতিশোধ, তুমি একজন তোমাকে একটা চর মেরেছে, তুমি তাকে কি করলা, ডাবল মারলা, এবার সেও কি করবে, বসে থাকবে না, ও কিন্তু আবার তোমার এই যে দেন তোমাদের মধ্যে প্রতিশোধ নেওয়ার যে পাল্লা সেটা শুরু হয়ে গেল। এই জন্য বলছে যে রিভেঞ্জ বিগেটস অ্যানাদার রিভেঞ্জ। রিভেঞ্জ কখনো ভালো কিছু বয়ে আনতে পারে না, বরং একটা প্রতিশোধ আরেকটা প্রতিশোধের জন্ম দেয়। এবং বলছে গুরুত্বপূর্ণ কথা যে ডাবল হার্মফুল। তোমাকে যদি কেউ একটা চর মারে, তখন তুমি কি করবা, প্রতিশোধ নেওয়ার জন্য কখনো তাকে হাঁপ মারবা না, তার চেয়ে কম মারবা না, তুমি বরং চেষ্টা করবা যে আমি তাকে ডাবল ট্রিপল মানে আরও তার বেশি ক্ষতি করি। প্রতিশোধ নেওয়া মানে যে সে আমার যতটুকু ক্ষতি করেছে জাস্ট আমি ততটুকু বা তার কম ক্ষতি করবো, এটা কিন্তু না। প্রতিশোধের আগুন আমাদের যখন আমাদের রক্তে যখন প্রতিশোধের বন্যা বয়ে যায়, তখন আমাদের সেটাই হয় যে আমরা তার ডাবল, অ্যাটলিস্ট ডাবল ক্ষতি করব। তাহলে প্রতিশোধে কোনো লাভই হয় না, কি হয়, ডাবল ক্ষতি হয়ে যায়। এবং আরেকটা জিনিস উনি বলেছেন যে রিলিজিয়াস কিন্তু একটা ভিউ খুব দারুণভাবে এসেছে, যে ধর্ম কী করেছে, তোমাকে বলেছে যে ক্ষমা করা মহৎ গুণ। এবং এখানে যে কিং সলোমনের যে উদাহরণটা নিয়ে এসেছে, ওনার মাধ্যমে বাইবেল থেকে নেওয়া হয়েছে যে ক্ষমা মহৎ গুণ, এবং প্রত্যেকটা ধর্মই সেটা বলে। তো তুমি যদি তোমার একটি কেউ ক্ষতি করে দিয়েছে, তুমি তাকে ক্ষমা করতে পারো, তাহলে তুমি কিন্তু একজন কাইন্ড হার্টেড পারসন, তুমি অনেক বিশাল, এবং তুমি কিংদের পর্যায়ে পড়ে যাও। কারণ ক্ষমা কারা করতে পারে, যারা বিশাল মনে, যারা রাজা। তুমি যদি একটা ক্ষমা করতেই পারো, দেন তাহলে কি হচ্ছে, তুমি এখানে বিশাল একটা মন মানসিকতার পরিচয় দিতে পারছো। এইবার খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং থিং হচ্ছে, দেখো যে তুমি যদি রিভেঞ্জ নাও, ডাবল লস হবে। ডাবল লস কি করে? আচ্ছা, তোমাকে তো একজন কেউ তোমার ক্ষতি করলো, সাপোজ তোমাকে মেরেছে, এবার তুমি যখন প্রতিশোধ নিতে যাবা, তাকে 2-3-4 থাপ্পড় আরও বেশি তুমি দিলা, এবার হলো কি, তুমি আইনের চোখে অপরাধী। ফার্স্ট জন্য আইনের চোখে অপরাধী, বাট সে একবারই অপরাধী, কিন্তু তোমার ভোগাক্রান্তিটা 2বার। কারণ তুমি একবার মাইর খেয়েছো ওনার কাছে, তুমি সেখানে সাফার করেছো, এবং তুমি যেহেতু নিজেই প্রতিশোধ নিয়েছো, তুমি আইনের আশ্রয় নেওনি, এই ক্ষেত্রে তুমি আইনের কাছেও দোষী, এবং এবার তোমাকে আইনের কাছেও সাজা পেতে হবে। তাহলে তুমি কয়বার সাফার করলা? 2বার সাফার করলা। তাহলে তুমি যদি প্রতিশোধ নিতে যাও, কী লাভ হলো? তোমাকে 2বার ডাবল লস, তোমাকে ডাবল সাফার করতে হলো। তাহলে কি তুমি আর প্রতিশোধ নিতে চাও? দেন দেখো এখানে একটা থর্নের সঙ্গে তুলনা করেছি। আচ্ছা, কাঁটার কাজ কি? কাঁটার কাজ তো শুধু হচ্ছে কাঁটা কাউকে বিধে বা ফুটোয়, তাই না? তো কাঁটা ফুটিয়ে মানুষকে রক্তাক্ত করে। তো যারা খারাপ মানুষ, তারাকে কাঁটার সঙ্গে তুলনা করেছে। ওদের কাজই হচ্ছে খালি কি, মানুষকে বিধানো, খোঁচানো। তাদের থেকে বরং একটু দূরে থেকেও প্রতিশোধ নিতে যে ওটা। এবং খুবই গুরুত্বপূর্ণ জিনিস উনি বলেছেন যে এনিমির যে ব্যাপারটা এবং ফ্রেন্ড, তুমি তোমার এনিমি যে, তার কাছ থেকে তো সতর্কই থাকবা, তাই না? এবং সেটা ভালো, শত্রু থাকা ভালো। হ্যাঁ, খুবই কেমন কন্ট্রাডিক্টরি ব্যাপারটা না? শত্রু থাকা ভালো, এটা কি করে? কারণ তুমি শত্রু থেকে কি থাকো, সতর্ক থাকো। এজন্য শত্রু সহসা তোমার ক্ষতি করতে পারে না, বাট ফ্রেন্ড যদি তোমার ক্ষতি করবো মনে করে, তাহলে মারাত্মক ক্ষতি করে ফেলে, তাই না? কারণ তুমি তো ফ্রেন্ডে, তুমি তো তার কাছ থেকে সতর্ক না। এবং তাকে ফ্রেন্ডকে তুলনা করেছে কি, স্নেকের সঙ্গে। বিকজ স্নেক কী করে, পেছন দিক থেকে এসে তোমাকে দংশন করে দেয়, তুমি টের পাও না। তো তোমার হচ্ছে বন্ধুরূপী যেগুলো শত্রু, তোমার বন্ধু যদি তোমার খারাপ করবে মনে করে, তাহলে কি, তাকে একদম স্নেকের মতো, এবং এটা খুবই ভয়ঙ্কর। তাহলে বুঝতে পেরেছি এবার যে শত্রু থাকা কেন ভালো। ওকে, এবার রাইটার আরও কিছু বলেছেন যে আচ্ছা, আমরা আসলে কোনো ভুল করবো এ উদ্দেশ্যে না, আমরা যে ভুলটা করি সেটা কোনো পার্টিকুলার প্লেজার নিব বলে। প্লেজারটা কি? প্লেজার মানে যে তুমি একটা বেনিফিট নিবা, নির্দিষ্ট বেনিফিট। আমি তোমার কাছ থেকে টাকা হাতিয়ে নিব, এটা হতে পারে। আমি তোমার কাছ থেকে হচ্ছে সম্পদ বা তোমার পাওয়ার নিব, সেটা হতে পারে। আবার হচ্ছে গিয়ে তোমার কাছ থেকে আমি কোনো ফিজিক্যাল বেনিফিট নিতে পারি, বিভিন্নভাবে তোমার কাছ থেকে আমি এন্টারটেইন করতে পারি। তাহলে এটাই হচ্ছে যে পার্টিকুলার প্লেজার। আর দেন হচ্ছে সেলফ লাভের যে ব্যাপারটা এখানে বলা হয়েছে। আচ্ছা, তুমি তো অবশ্যই নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসো, আমিও তাই না? তাহলে তোমার সঙ্গে যদি আমার একটা ঝামেলা হয়েই থাকে, তো সেটা তো হবে, কারণ তুমি কখনোই আমাকে ছাড় দিবা না, বিকজ তুমি নিজেকে ভালোবাসো। বা আমি তোমাকে কখনোই ছাড় দিব না, কারণ তোমার চেয়ে আমি আমার নিজেকে বেশি ভালোবাসি। তাহলে প্রতিশোধ নিতে গেলে কি হবে? তুমি যার এগেনস্টে প্রতিশোধ নিতে যাবা, সে তো তার নিজেকে বেশি ভালোবাসেই, তাহলে সেও কিন্তু আর বসে থাকবে না। এই জন্য এখানে সেলফ লাভের এই ব্যাপারটা এখানে রাইটার ফুটিয়ে তুলেছেন। এবার আসো আমরা গুরুত্বপূর্ণ পয়েন্টে আসি, যে
ফরগিভ, ফরগেট অ্যান্ড মুভ অন, তাই না? ফরগিভ করে দাও, ক্ষমা করে দাও, কারণ ধর্মও বলছে যে ক্ষমা করা মহৎ গুণ, এবং ক্ষমা করলে কি হবে না, তুমি অনেকগুলো ঝামেলা থেকে অ্যাভয়েড করতে পারবা। ফরগেট এবং ভুলে যাও, দেন মুভ অন, নিজের মতো করে তুমি কি করো, চালিয়ে যাও। ফরগিভ, ফরগেট অ্যান্ড মুভ অন। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। দেন সব লাস্ট ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে পাবলিক রিভেঞ্জ ইজ ফরচুনেট। আচ্ছা, পাবলিক রিভেঞ্জ কীভাবে ফরচুনেট? এবার এতক্ষণ আমরা রিভেঞ্জের এগেনস্টে কাজ করলাম, এবার আবার বলছি যে রিভেঞ্জ ইজ ফরচুনেট, মানে এটা তোমাকে সৌভাগ্য বয়ে নিয়ে আসছে কী করে শিক্ষার্থী বন্ধুরা? তো দেখো যে পাবলিক রিভেঞ্জটা কি, যদি কোনো রিভেঞ্জ কি হয় তোমার হচ্ছে রাষ্ট্রের কারণে নিতে হয়। মনে করো যে রাষ্ট্রের এমন একটা কর্ণধর, এমন একটি ব্যক্তি, সে খুব স্বৈরাচারী বা খুব খারাপ। এখানে রাইটার যে তেমন জুলিয়াস সিজার এমন টাইপের উদাহরণগুলো নিয়ে এসেছেন। তো ওনারাকে কী করা হয়েছিল, মেরে ফেলা হয়েছিল। তো তারা যদি এতটা বেশি স্বৈরাচারী হয় এবং তাকে মেরে ফেলা হয়, দেন মানে তাকে প্রতিশোধ নিলা তুমি তাকে মেরে ফেলে। এবার কি হলো, রাষ্ট্র শান্তি শৃঙ্খলা ফিরে আসলো বা রাষ্ট্র উন্নতির দিকে এগিয়ে গেল, তাহলে অবশ্যই তুমি রিভেঞ্জ নাও। মানে তুমি কি করো, তো ছোটোখাটো সিম্পল নিজের ব্যাপারে স্বার্থের জন্য রিভেঞ্জ নিতে চেও না, এটা রাষ্ট্রে কী করে অনেক অশান্তি বয়ে আনে। বরং যদি এমন একটা রিভেঞ্জ নিতে পারো যে কারোর উপর প্রতিশোধ নিয়ে তোমার রাষ্ট্র বেনিফিটেড হলো, রাষ্ট্র বেনিফিটেড হওয়া মানে কি, রাষ্ট্রের অল দ্য সিটিজেন্স বেনিফিটেড হওয়া, তাহলে তুমি সেই রিভেঞ্জটা নিতে পারো। তো খুবই গুরুত্বপূর্ণ সেই কথাটা। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে অফ রিভেঞ্জ বাই স্যার ফ্রান্সিস বেকন তোমরা বুঝতে পেরেছো। খুবই দারুণ একটা টেক্সট, তোমরা একবার না বুঝলেও কাইন্ডলি ভিডিওটা আরেকবার দেখো। আই হোপ তোমরা এটা খুব ভালো বুঝতে পারবে এবং খুব ভালো লাগবে। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।